18 নম্বর পর্বে আমরা দেখেছিলাম এন্ড্রু মিডিয়ার সামনে এসে এক মস্ত বড় বোমা ফাটায়। সে সরাসরি অভিযোগ করে যে ভিক্টরের কারখানায় তৈরি হওয়া টায়ারগুলো এতটাই নিম্নমানের ছিল যার খেসারত দিতে হয়েছে আমাদের আর্মিদের। এমনকি একটা তাজা প্রাণও ঝরে গেছে। এখানেই শেষ নয়, নীল আর ভিক্টরের এই সিন্ডিকেটের পেছনে আসল হাতটা ছিল জেজের। পুরো কাহিনী যখন টিভিতে লাইভ চলছিল তখন তা দেখে জেজে পাগলের মতো হাসছিল। আজকের পর্বের শুরুতে দেখা যায় জেজে ওভাবে হাসতে হাসতে হুট করে নিজের মাথা 2 হাত দিয়ে চেপে ধরে এবং চিৎকার করতে শুরু করে। সে পাগলের মতো বলতে থাকে, না আমি কিচ্ছু করিনি, আমার কোনো অপরাধ ছিল না। তার এই অদ্ভুত আচরণ দেখে লি ঘাবড়ে যায় এবং 1 সেকেন্ডও দেরি না করে ডাক্তারকে ডেকে আনে। জেজের এই অবস্থা দেখে সবার মনে একটা প্রশ্নই জাগে, টিভির এই মারাত্মক খবরটা সহ্য করতে না পেরে জেজে কি তাহলে সত্যি মানসিক ভারসাম্য হারিয়ে ফেললো? অন্যদিকে প্রেসের রিপোর্টাররা এন্ড্রুকে চারপাশ থেকে ঘিরে ধরে এবং একের পর এক প্রশ্ন করতে শুরু করে। তারা জানতে চায় চারদিকে গুঞ্জন উঠেছে আপনি নাকি ডোরো গ্রুপের আসল মালিকের ছেলে। এই কথাটা কি সত্যি? ঠিক সেই মুহূর্তে স্বয়ং চেয়ারম্যান সেখানে এসে হাজির হন এবং ক্যামেরার সামনে দাঁড়িয়ে বলেন, আজ তুমি সত্যি প্রমাণ করে দিলে যে এই বিশাল ডোরো সাম্রাজ্য সামলানোর যোগ্যতা তোমার আছে। বাবার মুখে এমন প্রশংসা শুনে এন্ড্রু বলে, এর সবই তো তোমার আশীর্বাদ বাবা। তুমি পাশে না থাকলে আমি আজ এই জায়গায় পৌঁছাতেই পারতাম না। এই প্রথমবার সবার সামনে এন্ড্রু চেয়ারম্যানকে বাবা বলে সম্বোধন করে। আর এই এক লাইন কথায় মিডিয়ার লোকরা শতভাগ নিশ্চিত হয়ে যায় যে এন্ড্রু এই ডোডো গ্রুপের আসল উত্তরসূরি। টিভিতে এই দৃশ্য দেখার পর চেয়ারম্যানের ওয়াইফ অনেক রেগে যায়। সে নিজের ভেতরের সমস্ত ক্ষোভ গিয়ে সিন্ডির উপরে ঝাড়তে শুরু করে এবং গ্লাস ভর্তি ওয়াইন সিন্ডির গায়ে ছুঁড়ে মারে। সিন্ডি তখন রেগে গিয়ে তার মাকে কড়া ভাষায় বলে, বাবার উপর থাকা রাগ তুমি আমার উপরে কেন মেটাচ্ছ? এই নোংরামিটা অন্তত বন্ধ করো। এবার একটু ভাবো, এই পুরো ড্রামা যখন জেলে বসে নাথান দেখছিল তখন তার মনের ভেতর কি চলছিল? নাথান রাগে এতটাই অন্ধ হয়ে যায় যে জেলের ভেতর থাকা টিভিটাই সে আছাড় মেরে ভেঙে ফেলে। পরের সিনে দেখা যায় গিমি হাসপাতালে আসে জেজের খোঁজ নিতে, কিন্তু কেবিনে ঢোকার আগে লিতাকে সতর্ক করে বলে, ভেতরে যাওয়ার আগে একটু সাবধান থাকো। স্যারের মেন্টাল কন্ডিশন এখন একদমই স্বাভাবিক নয়। সে নিজেকে খুব অসহায় ভাবছে। গিমি যখন জেজের কেবিনে ঢোকে জেজে কোনো কিছু না ভেবেই আচমকা তার উপরে আক্রমণ করতে শুরু করে। গিমি তাকে সামলানোর জন্য শান্ত গলায় বলে, একদম ভয় পেও না, আমি এসে গেছি, তুমি খুব দ্রুত সুস্থ হয়ে উঠবে। গিমির কথা শুনে জেজে কিছুটা শান্ত হয় ঠিকই, কিন্তু গিমির যখনই তার একদম কাছাকাছি যায় জেজে হিংস্র পশুর মতো গিমির গলা টিপে ধরে চিৎকার করে বলতে থাকে, তুমি আমার সাথে বেইমানি করতে চেয়েছিলে, আমি তোমাকে জ্যান্ত ছাড়বো না। পরিস্থিতি হাতের বাইরে চলে যাচ্ছে দেখে বাকিরা এসে জেজেকে টেনে সরিয়ে দেয় এবং ইনজেকশন দিয়ে তাকে শান্ত করে ঘুম পাড়িয়ে দেয়। এরপর জেজের ব্রেন স্ক্যান করা হয়। পরীক্ষার রিপোর্ট হাতে নিয়ে ডাক্তার জানায়, শারীরিকভাবে বা মস্তিষ্কে তার তেমন কোনো সমস্যা দেখা যাচ্ছে না, সবকিছুই স্বাভাবিক আছে। আসলে জেজে মনের দিক থেকে এমন একটা ধাক্কা খেয়েছে যা সে কোনোভাবেই নিতে পারছে না, আর সে মানসিক ট্রমার কারণে সে এমন হিংস্র আচরণ করতে শুরু করেছে। তবে চিন্তার কিছু নেই, এই অবস্থা পুরোপুরি ঠিক হতে কয়েক মাস বা কয়েক বছর সময় লেগে যেতে পারে। তাই এই অবস্থায় তোমাদের একটু শক্ত হতে হবে। এর পরপরই প্যানেলিকে ফোন করে আপডেট দেয় যে জেজের মানসিক অবস্থা আসলে বেশ খারাপের দিকে। গল্পের পরের দৃশ্যে দেখা যায় প্যানি আর লি একটা বড় হোটেল থেকে কাজ শেষ করে বের হচ্ছে। ঠিক তখনই লি বুঝতে পারে কেউ একজন আড়াল থেকে তাদের উপরে নজর রাখছে। লি চারপাশটা ভালো করে লক্ষ্য করে। লিকে দেখে প্যানি জিজ্ঞেস করে, তুমি এত অস্থির হয়ে আছো কেন? লি তখন ফিসফিস করে বলে, আমার মনে হচ্ছে জেজের সেই পুরনো বডিগার্ড এখনো এই শহরেই আছে এবং সে আমাদের পিছু নিয়েছে। প্যানি তখন লির সন্দেহ উড়িয়ে দিয়ে বলে, আরে এটা তোমার মনের ভুল, আমি খবর পেয়েছি সে কোনো মতে নিজের জীবন বাঁচিয়ে আমেরিকায় চলে গেছে। কিন্তু আসল সত্যিটা হলো বডিগার্ড মোটেও দেশ ছেড়ে পালায়নি, সে এই শহরের আনাচে কানাচে ঘুরে বেড়াচ্ছে এবং লির প্রতিটি পদক্ষেপ খুব কাছ থেকে লক্ষ্য করছে। এরপর আমাদের একটা ফ্ল্যাশব্যাকে দেখানো হয় বডিগার্ড আসলে আমেরিকায় যার জন্য বিমানের টিকিট ঠিকই কেটেছিল, কিন্তু শেষ মুহূর্তে তার মনের ভেতরে জেদ চেপে বসে। সে ভাবে আমি এভাবে কাপুরুষের মতো পালিয়ে যাব না, নিজের অসমাপ্ত কাজ এখানেই শেষ করব। এই ভেবে সে নিজের টিকিটটা ছিঁড়ে ফেলে দেয় এবং ফ্লাইট মিস করে এখানেই থেকে যায়। এদিকে আমরা জিনাকে দেখতে পাই, সে একটা নতুন অ্যাডশুটের জন্য নিজেকে তৈরি করছে। এই বিজ্ঞাপনটি মূলত একটা ইন্টারভিউ ফরম্যাটে তৈরি করা হচ্ছিল, যেখানে জিনা ক্যামেরার সামনে দাঁড়িয়ে খুব আত্মবিশ্বাসে বলে, ডোডো গ্রুপ এখন তাদের পণ্যের কোয়ালিটি আগের চেয়ে অনেক গুণ বাড়িয়ে দিয়েছে, আর এই গুণগত মান পরীক্ষার দায়িত্বটা এখন আমার কাঁধেই এসেছে।
তাই সাধারণ মানুষ এখন ডোডো গ্রুপের যে কোনো জিনিস চোখ বন্ধ করে কিনতে পারে, কারণ আমরা কাস্টমারদের সেফটির বিষয়টাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছি। এভাবে জিনা একা দাঁড়িয়ে ডোডো গ্রুপের একটা বিশাল প্রমোশন করে দেয়। অ্যাডশুটের লাইট ক্যামেরা বন্ধ হতেই এন্ড্রু জিনার দিকে এগিয়ে আসে এবং জিজ্ঞেস করে, আচ্ছা তুমি সবসময় এই একই টাইপের একঘেয়ে ড্রেস কেন পরো? অন্য কোনো স্টাইলিশ ড্রেস ট্রাই করতে পারো না? জিনা তখন এন্ড্রুর দিকে তাকিয়ে উত্তর দেয়, আমার তো নিজস্ব কোনো ড্রেসের শোরুম নেই যে আমি রোজ রোজ নতুন পোশাক বদলাবো। আমার সাথে যা আছে আমি তো সেটাই পরবো। জিনার মুখে পোশাকের অভাবের কথা শুনে এন্ড্রু জিনাকে সাথে নিয়ে একটা বড় শপিং মলে চলে যায়। সেখানে গিয়ে সে জিনাকে প্রচুর দামি দামি জামা কাপড় আর জুতো কিনে দেয়। এন্ড্রুর এমন কাণ্ড দেখে জিনা পুরো চমকে যায় এবং অবাক হয়ে প্রশ্ন করে, তুমি হঠাৎ আমার জন্য এসব কিছু কেন করছো? এন্ড্রু তখন জিনার দিকে তাকিয়ে বলে, আরে এগুলো তো তোমার জন্য করছি না, করছে ডোডো গ্রুপের স্বার্থে। আসলে বর্তমানে ডোডো গ্রুপের একমাত্র পাবলিক ফেস হচ্ছে তুমি, তাই তোমার লুকটা ঠিক রাখা কোম্পানির জন্য জরুরি। তবে শপিং শেষ হতেই এন্ড্রু চালাকি করে সব ব্যাগ জিনার হাতে ধরিয়ে দিয়ে বলে, নিজের জিনিসপত্র নিজেই বহন করে নিয়ে যাও। এরপর থেকে জিনা সে নতুন নতুন পোশাকগুলো পরেই নিয়মিত শুটিং করতে থাকে। আর এন্ড্রু জিনার দিকে তাকিয়ে মনে মনে হাসে। এন্ড্রুর চোখ মুখ দেখে স্পষ্ট বোঝা যাচ্ছিল যে সে জিনার প্রেমে হাবুডুবু খেতে শুরু করেছে। এরপর গল্পের পরবর্তী দৃশ্যে দেখা যায় ডোডো গ্রুপের চেয়ারম্যান জেলে আসে নাথানের সাথে দেখা করতে। চেয়ারম্যানকে সামনে দেখে নাথান বলে, মনে হয় তুমি ভুল করে আমার মতো একটা কয়েদির সঙ্গে দেখা করতে চলে এসেছ। এই বলে সে সেখান থেকে চলে যেতে শুরু করে, কিন্তু চেয়ারম্যান তাকে থামিয়ে দিয়ে বলে, দাঁড়াও, আমি কোনো ভুল করে আসিনি, তোমার সাথে দেখা করতে এসেছি। আমি খুব ভালো করে জানি যে তুমি আমার উপরে প্রচন্ড রেগে আছো, তাই তোমার মনে আমার বিরুদ্ধে যত রাগ আছে তা আজ সরাসরি আমার সামনে প্রকাশ করো। বাবার মুখে এমন কথা শুনে নাথান আর নিজেকে ধরে রাখতে পারে না। সে ভীষণ ইমোশনাল হয়ে কেঁদে ফেলে এবং বলে, আমাকে প্লিজ ক্ষমা করে দিও। আমার ভেতরে আসলে এতটাই অপরাধবোধ কাজ করছে যে তোমার চোখের দিকে তাকে কথা বলার সাহসটুকু আমার আর নেই। আমি যে ওসব অবৈধ ব্যবসা করে কালো টাকা কামিয়েছিলাম তা শুধুমাত্র তোমার ভয়ে করেছিলাম। আমি সবসময় তোমার বিশ্বাস অর্জন করতে চেয়েছি। তোমাকে শুধু এটাই প্রমাণ করে দেখাতে চেয়েছিলাম যে আমি নিজের যোগ্যতায় বড় কিছু করতে পারি। আমার মনে সবসময় একটা ভয় কাজ করত, তুমি না জানি আবার আমাকে অকেজো ভেবে অবহেলা করো। আমি শুধু চেয়েছিলাম তুমি যেন আমাকে নিজের ছেলে হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করো। আর এই জেদ আর ভুল মানসিকতার কারণে আমি ওই অন্ধকার রাস্তায় পা বাড়িয়েছি। কিন্তু আজ বুঝতে পেরেছি আমি কতটা ভুল ছিলাম। আমি তোমাকে মনে মনে অনেক শ্রদ্ধা করি, না বুঝেই আমি একটা ভুল পথে চলে গিয়েছিলাম। তাই হাত জোর করে বলছি, আমাকে মাফ করে দাও। এমনিতেও তো এখন তুমি তোমার যোগ্য দ্বিতীয় ছেলেকে পাশে পেয়ে গেছো, তাই এখন থেকে তুমি নিশ্চিন্তে সুখে থাকবে। এখানে পুরো পরিবেশটাই বেশ আবেগঘন হয়ে ওঠে। নাথানের কান্না দেখে চেয়ারম্যানের মনটাও গলে যায় এবং সে নিজে বেশ ইমোশনাল হয়ে পড়ে। সে বলে, তুমি অতীতে যাই করো না কেন, দিন শেষে তুমি তো আমারই সন্তান। আজ আমি অন্তত এইভাবে শান্তি পাচ্ছি যে তুমি তোমার বাবার ভেতরের ফিলিংসটা একটু হলেও বুঝতে পেরেছো। এই কথাগুলো বলে চেয়ারম্যান সেখান থেকে বিদায় নেয় আর নাথান জেলের ভেতরে একা বসে কাঁদতে শুরু করে। অন্যদিকে বাইরে ভিক্টর আর নীলের দুর্নীতির বিরুদ্ধে সাধারণ মানুষের প্রতিবাদ ও ক্ষোভ চরম রূপ ধারণ করে। উত্তেজিত জনতা রাস্তা নেমে স্লোগান দিতে শুরু করে যে নীলকে অবিলম্বে তার পদ থেকে লাথি মেরে বের করে দেওয়া হোক। পরিস্থিতি খারাপ দেখে ভিক্টর নীলকে ফোন করে এবং তাকে একটা গোপন জায়গায় দেখা করার জন্য ডাকে। নীল তখন প্রচন্ড রেগে গিয়ে ভিক্টরকে বলে, আজ আমার এই সমস্ত বিপদের মূলে কে আছে জানো? একমাত্র তুমি। তোমার কারণে আজ আমার ক্যারিয়ার পুরো ধ্বংসের দিকে। আমি এই মুহূর্তে তোমার সাথে কোনোভাবেই দেখা করতে যাব না। আর এমনিতেও আমি এখন অতিরিক্ত ড্রিঙ্কস করে আছি। ভিক্টর তাকে শান্ত করে বলে, আরে কোনো সমস্যা নেই, আমি তোমার কাছে আমার পার্সোনাল গাড়ি পাঠিয়ে দিচ্ছি, তুমি শুধু কষ্ট করে চলে আসো। এরপর ভিক্টরের পাঠানো গাড়িতে করেই নীল তার সাথে দেখা করতে চলে যায়। সেখানে পৌঁছে সে ভিক্টরকে বলে, আমরা কিন্তু এবার চারদিক থেকে খুব বাজেভাবে ফেসে গেছি। এখন আমার কথা মন দিয়ে শোনো, এই নরক থেকে পিঠ বাঁচিয়ে বের হওয়ার একটা মাত্রই রাস্তা খোলা আছে। বর্তমানে যে মানসিক অবস্থা পুরো বিগড়ে গেছে, আর আমরা এই সুযোগটাকে কাজে লাগাবো। আমরা আমজনতাকে বিশ্বাস করাবো যে এই পুরো কেলেঙ্কারির সাথে আমাদের কোনো যোগসূত্র নেই। এই পরিকল্পনার পর দিন নীল একটা বড় প্রেস কনফারেন্স ডেকে আনে এবং মিডিয়ার সামনে দাঁড়িয়ে মিথ্যে নাটক সাজিয়ে বলে, আমার কুলাঙ্গার জামাই জেজের কারণেই আজ আমার মতো একজন সৎ মানুষের নাম এই দুর্নীতির সাথে জড়িয়ে গেছে। যা কিছু অপকর্ম করেছে সব ওই জেজেই করেছে, আর তাকে বাঁচাতে গিয়ে অজান্তেই আমাকে এই নোংরা মামলার ভেতরে জড়াতে হয়েছে।
তবে আমি আমার ভুল বুঝতে পেরেছি, তাই নৈতিকতার খাতিরে আমি নিজের রাজনৈতিক পদ থেকে ইস্তফা করছি। এই কথা বলে নীল নাটকীয়ভাবে নিজের বুক থেকে মেডেল বা ব্যাজটি খুলে টেবিলের উপরে রেখে দেয়। যে তখন হসপিটালে বেডে শুয়ে টিভিতে এই লাইভ ভিডিওটি দেখছিল। পাশে দাঁড়িয়ে থাকা গিমি এই অবস্থা দেখে পুরো ভেঙে পড়ে এবং হতাশ হয়ে বলে, আমাদের চারপাশের সবকিছু শেষ হয়ে গেল, এখন তুমি দয়া করে শুধু তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠো। ওদিকে প্যানি আর লি দূর থেকে দাঁড়িয়ে এগুলো উপভোগ করছিল। এদিকে এন্ড্রু ডোডো গ্রুপকে আবার আগের জায়গায় ফিরিয়ে আনার জন্য দিনরাত এক করে পাগলের মতো খাটতে শুরু করে। অতিরিক্ত কাজের চাপ আর মানসিক ক্লান্তির কারণে হঠাৎ করে তার নাক দিয়ে রক্ত পড়তে শুরু করে। এন্ড্রুকে এই অবস্থা দেখে জিনা ভীষণ ভয় পেয়ে যায় এবং তাকে বকাচকা করে বলে, তুমি আর কতদিন এভাবে নিজের যত্ন না নিয়ে একটু বিশ্রাম না করে দিনরাত এক করে কাজ করবে। এন্ড্রু তখন জিনার দিকে তাকে একটু রাগ করে বলে, তাতে তোমার কি যায় আসে যায়, তুমি এখনো বাসায় যাওনি কেন? মনে রাখবে, বাবার সামনে নিজেকে যোগ্য প্রমাণ করার এটা আমার শেষ এবং একমাত্র সুযোগ। আমি কোনোভাবেই তাকে ভুল প্রমাণ করতে পারবো না, তাই আমার দিকে তাকিয়ে না থেকে বাড়ি চলে যাও। জিনা আর কিছু না বলে অফিস থেকে চলে আসে। জিনা বিল্ডিং থেকে বের হতেই দূর থেকে তাকে লক্ষ্য করে লি জিনাকে ফোন করে। জিনা ফোন ধরতে লি জিজ্ঞেস করে, তোমার আজকের কাজ কি শেষ হয়েছে? জিনা তখন উত্তর দেয়, হ্যাঁ, রেগুলার কাজ তো শেষ, কিন্তু এখানে একটু বাড়তি কাজ জমে গেছে, তাই আজ আর নয়, আমরা বরং কালকে দেখা করব। এ কথা বলে জিনা তাড়াহুড়ো করে ফোনটা কেটে দেয়। সে লির কাছে এটাও জানতে চায় না যে লি আসলে তাকে কি বলতে ফোন করেছিল। ফোন রেখে জিনা আবার এন্ড্রুর কেবিনে ফিরে আসে এবং তাকে গিয়ে বলে, আমি তোমাকে এই কাজে সাহায্য করব, যাতে আমাদের কোম্পানি দ্রুত এগিয়ে যেতে পারে। আর তুমি যদি এভাবে নিজের শরীরের উপরে অত্যাচার করো তবে তো অসুস্থ হয়ে পড়বে। এই বলে জিনা পরম যত্নে এন্ড্রুকে এক কাপ চা বানিয়ে দেয়। জিনার হাতে চা পেয়ে এন্ড্রু তো মনে মনে ভীষণ খুশি। কিছুক্ষণ পর জিনা এন্ড্রুর কেবিনে গিয়ে দেখতে পায় টেবিল ল্যাম্পের আলোতে এন্ড্রু ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছে। জিনা তখন আলতো করে এন্ড্রুর নিজের কোটটা তার গায়ের উপরে জড়িয়ে দেয় এবং মৃদু স্বরে বলে, আজ বাসায় যাও স্যার, অনেক রাত হয়ে গেছে। এরপর জিনা অফিস থেকে বাইরে এসে হুট করে লির মুখোমুখি হয়। লিকে সামনে দেখে জিনা অবাক হয়ে বলে, আরে চাং, তুমি এখানে কখন থেকে এভাবে দাঁড়িয়ে আছো? লি তখন বলে, তোমার কাজ কি এতক্ষণে শেষ হলো? জিনা হেসে বলে, হ্যাঁ, শেষ হয়েছে। আসলে এন্ড্রু একটু বেশি খাটুনি করছে, তাই আমি তাকে কিছুটা হেল্প করেছিলাম। এরপর তারা যখন রাস্তা দিয়ে হাঁটছিল তখন লি আলতো করে জিনার হাতটা নিজের হাতের মুঠোয় তুলে নেয়। জিনাও কিন্তু লির হাতটা সরিয়ে দেয় না, কারণ লির এমন কাছাকাছি আসাটা জিনার নিজেরও মনে মনে খুব ভালো লাগছিল। কিন্তু গল্পের মস্ত বড় টুইস্ট হলো, তোমরা হয়তো আন্দাজ করতে পারছো যে দূর থেকে এই পুরো দৃশ্যটি অন্য কেউ লক্ষ্য করছিল। আসলে এন্ড্রু আড়াল থেকে জিনা আর লিকে এভাবে দেখে ফেলে, যা দেখে তার মনের ভেতর হিংসার আগুন জ্বলে ওঠে। পরের দিন সকালে লি জেজের ক্যাবিনে তার দেখাশোনা করার জন্য নতুন একজন কেয়ারটেকার নিয়োগ করে। তবে লি তাকে জেজের সেবার জন্য পাঠায়নি, বরং সে তাকে পাঠিয়েছে এই কারণে যাতে সে প্রতি মুহূর্তে জেজের প্রতিটি চাল আর মুভমেন্টের উপর কড়া নজর রাখতে পারে। আসলে জেজের উপরে লির একটু সন্দেহ ছিল। লির মনে হচ্ছিল জেজে কি আদৌ সত্যি পাগল হয়েছে নাকি পাগল হওয়ার নাটক করছে। তবে গিমি এই ভেতরের খবর কিছুই জানতো না। সে সরল মনে লিকে উদ্দেশ্য করে বলে, তুমি এই কঠিন সময় আমাদের এতটা সাহায্য করেছো, যার জন্য তোমাকে অনেক ধন্যবাদ। এরপর জেজে সুযোগ বুঝে কিমিকে একা ডেকে ফিসফিস করে বলে, তুমি একটা কাজ করো, জলদি ওই নতুন কেয়ারটেকারকে এই রুম থেকে বের করে দাও। এই সবকিছু আসলে ওই চ্যাংয়ের একটা সাজানোর নাটক। সে আমাদের পুরোপুরি ধ্বংস করতে চায়। কিন্তু গিমি তার কথায় কান না দিয়ে বলে, আরে তুমি ভুল ভাবছো, ওই ছেলেটা তো অনেক ভালো, সে আমাদের জন্য কতটা চিন্তা করে। তখন জেজে রেগে গিয়ে বলে, একদম বোকামি করো না। তোমার কি মনে হয় আমি সত্যি পাগল হয়ে গেছি? আমি আসলে সবার সামনে পাগল হওয়ার অ্যাক্টিং করছি। এরপর আমাদের গল্পের একটা ফ্ল্যাশব্যাকে নিয়ে যাওয়া হয়। যখন জেজের বডিগার্ড লির হাত থেকে পালিয়েছিল তখন সে একটা পাবলিক ফোন বুথ থেকে সরাসরি জেজেকে ফোন করে এবং তাকে সবকিছু জানিয়ে দেয়। সে ফোনে বলেছিল, আমাকে কেউ একজন মাঝপথে কিডন্যাপ করেছে। আমার মনে হয় এই চক্রান্তের পেছনে অবশ্যই আপনার খুব কাছের কেউ একজন রয়েছে। আমার তো সবচেয়ে বেশি সন্দেহ হয় ওই চ্যাংকে, তাই আপনি ভুলেও চ্যাংকে বিশ্বাস করবেন না। ফোনে এত কিছু খুলে বলা যাবে না। আমি খুব দ্রুত আপনার সঙ্গে দেখা করছি এবং আপনাকে বাকি সব কথা খুলে বলবো। এরপর বডিগার্ড যখন গোপনে সেখানে আসে তখন সে জেজেকে আরো একটা তথ্য দেয়। সে বলে, আমাকে যে গোপন ডেরায় আটকে রাখা হয়েছিল সেখানকার সব গার্ডার নিজেদের মধ্যে চাইনিজ ভাষায় কথা বলছিল। আপনার পরিচিতর মধ্যে এমন কেউ কি আছে যে চাইনিজ ভাষা খুব ভালো জানে? বডিগার্ডের এই কথায় জেজের হুট করে প্যানির কথা মনে পড়ে যায়, কারণ প্যানি চাইনিজ ভাষা খুব ভালো জানতো। জেজে তখন মনে মনে ভেবে শিউরে ওঠে, তাহলে কি এর সবকিছুর পেছনে প্যানির হাত রয়েছে?
কিন্তু প্যানিকে পরে দেখা যাবে। এই চ্যাংয়ের সাথে আমার কিসের এত পুরনো শত্রুতা? চ্যাংকে নিয়ে জেজের মনে মস্ত বড় একটা সন্দেহ দানা বাঁধে। সে ভাবে হয়তো এই চ্যাংই হলো লি, যে নিজের ব্লাড গ্রুপ বা রক্তের রিপোর্ট কোনোভাবে বদলে এখানে ছদ্মনামে এসেছে। এই সত্যিটা যাচাই করার জন্য জেজে তার বডিগার্ডকে নির্দেশ দিয়ে বলে, তুমি এখনই ওই হাসপাতালে যাও যেখানে লির আসল রক্তের স্যাম্পল রাখা আছে। ওখান থেকে স্যাম্পলটা চুরি করে ল্যাব টেস্ট করাও। যদি ওই রক্তের রিপোর্টে M2 অ্যান্টিবডি না পাওয়া যায়, যা আসলে লির শরীরে থাকার কথা, তাহলে বুঝতে হবে অরিজিনাল ব্লাড স্যাম্পলটা কেউ আগে থেকেই বদলে দিয়েছে। আর তাতেই প্রমাণ হয়ে যাবে যে চ্যাং আর লি আসলে একই মানুষ। ফ্ল্যাশব্যাক শেষ হতে বর্তমান দৃশ্যে দেখা যায় যে গিমিকে বুঝিয়ে বলছিল, আমার এখন পুরো বিশ্বাস যে এই চ্যাংই হলো আসলে লি। সে তার পুরো পরিবারের মৃত্যুর প্রতিশোধ নিতে এখানে এসেছে। সে আমাদের সবাইকে শেষ করে শান্ত হবে। ঠিক তখনই বডিগার্ড ল্যাব থেকে চ্যাংয়ের আসল ব্লাড টেস্টের রিপোর্ট নিয়ে হাজির হয়। রিপোর্টে পরিষ্কার লেখা ছিল যে চ্যাংয়ের রক্তে সে বিশেষ M2 অ্যান্টিবডি নেই। আর এই রিপোর্টে প্রমাণ হয়ে যায় যে চ্যাং অন্য কেউ নয়, বরং সেই হলো আসল লি, যে আসলে মরে যায়নি। এই ভয়ঙ্কর সত্যটা জানতে পেরে গিমি পুরো স্তব্ধ হয়ে যায়। বডিগার্ড তখন বলে, আমি এখনই গিয়ে ওর চ্যাপ্টারটা ক্লোজ করে দিচ্ছি। কিন্তু জেজে তাকে আটকে দিয়ে বলে, না, এখন তাকে কিচ্ছু করার দরকার নেই, কারণ লির কাছে এখনো আমার $50 মিলিয়ন বিশাল ফান্ড আটকে আছে। যতক্ষণ না আমি তার কাছ থেকে ওই টাকা কেড়ে নিতে পারছি, ততক্ষণ তার গায়ে একটা আঁচও লাগবে না। সে আমাকে এতদিন অনেক নাচিয়েছে, এবার আমার সময় এসেছে তাকে নিজের ইশারায় নাচানোর। এ কথা বলে সে একটা বিশাল প্ল্যান করে এবং সেটা শুরু হয় ওই কেয়ারটেকার মহিলাকে দিয়ে। যে ইচ্ছে করে ওই মহিলার উপরে হিংস্রভাবে চড়াও হয়। মহিলা তার এমন পাগলামি দেখে ভয় কাঁপতে শুরু করে এবং লির কাছে ছুটে আসে। সে লির মুখের উপরে টাকা ছুড়ে দিয়ে বলে, আমার এই কেয়ারটেকারের চাকরি আর চাই না। ওই লোকটা পুরোপুরি একটা উন্মাদ পাগল হয়ে গেছে। এই নাও তোমার টাকা ফেরত। আমার কাছে টাকার চেয়ে নিজের জীবনের দাম অনেক বেশি। এই কথা বলে সেই মহিলা চাকরি ছেড়ে চলে যায়। মহিলার এমন মারাত্মক ভয় পাওয়া দেখে লি বুঝে যায় যে মনে হয় সত্যি মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছে। পাগলামির কারণে তাকে হাসপাতালের একটা স্পেশাল কেবিনে বন্দি করে রাখা হয়। কিন্তু যে মাঝে মধ্যে সবার চোখ ফাঁকি দিয়ে হাসপাতাল থেকে লুকিয়ে বাইরে বের হতো এন্ড্রুর সাথে দেখা করতে। একদিন সে এন্ড্রুর সামনে গিয়ে বলে, তুমি তোমার বাবাকে ইমপ্রেস করার জন্য মিডিয়ার সামনে আমার নাম ব্যবহার করে আমাকে এক্সপোজ করেছ। এই নিয়ে আমার মনে কোনো ক্ষোভ নেই, কিন্তু এই বিপদ থেকে বাঁচতে তোমাকে আমাকে সাহায্য করতে হবে। এন্ড্রু তখন অহংকারী হয়ে জবাব দেয়, আমি তোমার কোনো সাহায্য করতে পারবো না। কি করবে তুমি শুনি? আমার বাবা এখন আমাকে অন্ধের মতো বিশ্বাস করতে শুরু করেছে, তাই এই মুহূর্তে তোমাকে আমার আর কোনো প্রয়োজন নেই। আমি নিজের যোগ্যতায় এই পুরো ডোডো গ্রুপের একমাত্র মালিক হয়ে দেখাবো। এন্ড্রুর মুখে এমন কথা শুনে যে ভিলেনদের মতো একটা হাসি দেয়। ঠিক তখনই বডিগার্ড তার পকেট থেকে একটা গোপন অডিও রেকর্ডার প্লে করে দেয়। আসলে যখন জেজে আর এন্ড্রু একসাথে মোনাস গ্রুপে কাজ করত, তখন তাদের মধ্যকার সব কথাবার্তা যে গোপনে রেকর্ড করে রেখেছিল। আর এই অডিওতে শোনা যায় যে এন্ড্রুকে জিজ্ঞেস করে, তুমি যে তোমার সৎ বাবাকে নিজের হাতে খুন করেছ, এই নিয়ে তোমার মনে কোনো আফসোস হয় না? জবাবে এন্ড্রু বলে, হ্যাঁ, আমি নিজেই তাকে মেরে ফেলেছি, আর এই নিয়ে আমার মনে বিন্দুমাত্র কোনো আফসোস নেই। বডিগার্ডের ফোনে এই খুনের স্বীকারোক্তির অডিও ক্লিপ শুনে এন্ড্রুর মুখের রং পুরো চটে যায়। যে হেসে বলে, কি মনে হয় এন্ড্রু, এই অডিওটা যদি আমি এখন মিডিয়া আর পুলিশের কাছে পাঠিয়ে দেই, তাহলে না থাকবে তোমার এই রাজত্ব আর না থাকবে তোমার বাবার এই অন্ধবিশ্বাস। তখন তোমার জেলের ভাত খেতে হবে। এন্ড্রু খুব ভালো করে বুঝতে পারে যে সে এবার জেজের পাতা ফাতে খুব ভালোভাবে ফেসে গেছে। তখন জেজে সুর নরম করে বলে, তুমি যেভাবে ক্যামেরার সামনে আমার নাম ব্যবহার করে নিজের ফায়দা লুটেছ, আমিও চাইলে এই অডিও রিলিজ করে তোমার ক্যারিয়ার ধ্বংস করতে পারি, কিন্তু আমি সেরকমটা করব না। কারণ তুমি যে তোমার বাবাকে ইমপ্রেস করে বিশ্বাস অর্জন করেছো, এতে আমি মনে মনে খুশি হয়েছি। আমি শুধু এটাই চাই তুমি তোমার বাবার সাথেই থাকো, কিন্তু ব্যাকগ্রাউন্ড থেকে আমার হয়ে কাজ করো, ঠিক যেভাবে আগে করতে। এতে আমাদের দুজনের উদ্দেশ্য খুব সহজে পূরণ হয়ে যাবে। তবে তার আগে তোমাকে এই চ্যাংকে চিরতরে শেষ করতে হবে। এন্ড্রু তখন তার কথায় সায় দিয়ে বলে, হ্যাঁ, ওটা ঠিক বলেছ। আমার নিজের রাস্তা থেকেও আমি চ্যাংকে সরাতে চাই, তাই আমি তোমার এই শর্তে রাজি আছি। গল্পের অন্য এক দৃশ্যে দেখা যায় চেয়ারম্যানের স্ত্রী গোপনে লির সঙ্গে দেখা করে। সে লিকে অনুরোধ করে বলে, তুমি প্লিজ আবার আমাদের এই ডোডো গ্রুপে জয়েন করো। এই মুহূর্তে আমার তোমার সাহায্যের খুব প্রয়োজন। তুমি একটা কাজ করো, কোম্পানিতে জয়েন করে যেভাবে পারো ওই এন্ড্রুকে ঘাড় ধাক্কা দিয়ে কোম্পানি থেকে বের করে দাও। সে এসে আমাদের পুরো পরিবারকে চরম কষ্টের মধ্যে ফেলে দিয়েছে। তুমি যদি চাও তবে এই কাজে আমার মেয়ের সাহায্য নিতে পারো, কারণ কোম্পানিতে তারও একটা বড় শেয়ার আছে। লি তখন একটু সময় নিয়ে বলে, ঠিক আছে, আমি এই ব্যাপারে একটু চিন্তা ভাবনা করে পরে জানাচ্ছি। চেয়ারম্যানের স্ত্রীর সাথে কথা শেষ হওয়ার পর
লি প্যানির কাছে যায় এবং বলে, এখন আমার সামনে ডোডো গ্রুপে জয়েন করা ছাড়া আর কোনো রাস্তা খোলা নেই, কারণ এই কোম্পানির উসিলাতে আমি সরাসরি জেজের কাছাকাছি পৌঁছতে পারবো এবং তাকে চিরতরে শেষ করতে পারবো। অন্যদিকে বডিগার্ড আর এন্ড্রু মিলে লির বিরুদ্ধে একটা মস্ত বড় ষড়যন্ত্র করতে শুরু করে। বডিগার্ড এন্ড্রুকে বলে, প্যানি যেভাবে লিকে সব কাজে ব্যাকগ্রাউন্ড থেকে সাহায্য করছে, তার মানে প্যানির উপরেও কোনো বড় বস আছে যার নির্দেশে প্যানি এসব করছে। আমাদের আগে ওই বসকে খুঁজে বের করতে হবে, তাহলেই জানা যাবে সে কেন লিকে এভাবে সাহায্য করছে। এই রহস্য উদ্ঘাটন করার জন্য তারা প্যানির বাসা এবং অফিসে গোপনে সিসিটিভি ক্যামেরা ফিট করার সিদ্ধান্ত নেয়। পরিকল্পনা অনুযায়ী বডিগার্ড একদিন গোপনে প্যানির বাসায় যায় এবং তার দরজার লক হ্যাক করে ভেতরে ঢুকে পড়ে। সে ঘরের ভেতরে কোনায় কোনায় স্পাই ক্যামেরা সেট করে দিয়ে আসে। অন্যদিকে এন্ড্রু তার পিএকে পাঠিয়ে প্যানির আর্ট গ্যালারি বা অফিসের ভেতরে অনেকগুলো গোপন ক্যামেরা ফিট করে দেয়। আর এর ফলে এখন এন্ড্রু নিজের ঘরে বসেই ল্যাপটপের স্ক্রিনে লাইভে দেখতে পাবে যে লি আর প্যানির মধ্যে প্রতিদিন কি কি গোপন কথাবার্তা হচ্ছে আর দুজন মিলে কার বিরুদ্ধে কি কি ছক কষছে আর ওই আর্ট গ্যালারির ভেতরে আসলে কি ঘটে। এরপর আমরা চেয়ারম্যানকে দেখতে পাই। সে অফিসে তার মেয়ে সিন্ডিকে কড়া গলায় বলে, তুমি কেন কোনো কাজকর্মে মন দিচ্ছ না। চেয়ারম্যান তার মেয়ে সিন্ডিকে বুঝিয়ে বলছিল, কোম্পানিতে কাজ শেখার জন্য আমি তোমার জন্য একটা পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট দেখেছি। কিন্তু সিন্ডি তার বাবার কাজের কথা শোনার বদলে পুরো মনোযোগ দিয়ে মোবাইলে লিখে একটা মেসেজ টাইপ করছিল। তবে মেসেজটা লেখার পর সে আবার ডিলিট করে দেয়, কারণ লির মতো গম্ভীর ছেলেকে হুট করে মেসেজ দেওয়ার মতো সাহস তার ছিল না। ঠিক তখনই লি নিজে সেই রুমে এসে হাজির হয় এবং চেয়ারম্যান সিন্ডিকে ইশারা করে বলে, সিন্ডি এটাই তোমার সেই নতুন অ্যাসিস্ট্যান্ট। লিকে সামনে দেখে সিন্ডি অনেক খুশি হয়ে যায়। চেয়ারম্যান তখন সিন্ডিকে বলে, আজ থেকে এই লি হলো তোমার বন্ধু, দার্শনিক আর পথ প্রদর্শক। এখন থেকে তুমি তার সব কথা শুনবে আর তার থেকে কাজ শেখার চেষ্টা করবে। সিন্ডি তখন লিকে এক অদ্ভুত ভালোবাসার নজরে দেখতে শুরু করে এবং তার বাবাকে আচ্ছা বলে সেখান থেকে চলে যায়। এরপর লি যখন অফিসের বাইরে আসে তখন আবারও সে বুঝতে পারে কেউ একজন দূর থেকে তাকে ফলো করছে। নিজের এই সন্দেহ 100% দূর করার জন্য লি একটা বুদ্ধি খাটায়। সে তার ফোনের ভিডিও রেকর্ডটা চালু করে রাস্তার এক কোণায় লুকিয়ে রেখে অন্যদিকে চলে যায়। কিছুক্ষণ পর সে আবার ঘুরে ওই জায়গায় ফিরে আসে এবং নিজের ফোনটা তুলে নেয়। এরপর যখন সে রেকর্ড হওয়া ভিডিওটা প্লে করে তখন সে পরিষ্কার দেখতে পায় যে সেই বডিগার্ড আড়াল থেকে তাকে ফলো করছে। বডিগার্ডকে দেখে লি মনে মনে বলে, আচ্ছা শয়তান, তাহলে তুমি মোটেও আমেরিকায় যাওনি। বডিগার্ডের সত্যটা জানার পর লি সেখান থেকে হাসপাতালে চলে আসে। এরপর জেজের কেবিনে ঢুকতে এসে দেখতে পায় সে একা একা বসে একটা পাজল গেম সলভ করার চেষ্টা করছে। লি তার একদম মুখোমুখি গিয়ে দাঁড়ায় এবং শান্ত গলায় বলে, আমি হলাম লি, তুমি কেমন আছো? আর আমার তো মনে হয় না যে তুমি এত তাড়াতাড়ি আমাকে ভুলে গেছো। আচ্ছা, তাও যদি ধরে নি তুমি আমাকে চিনতে পারোনি। কিন্তু লির মুখে নিজের আসল নাম শোনার সাথে সাথে যে প্রচন্ড রেগে লির দিকে তাকায়। আর এখানে এই পর্বটি শেষ হয়ে যায়। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের এই পার্ট তা কমেন্ট করে জানিয়ে দিও। আর পরবর্তী পার্ট দেখতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আর যারা আগের পর্বগুলো এখনো দেখোনি তারা অবশ্যই আমার চ্যানেলে গিয়ে দেখে আসবে। এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।